10 বিঘাতে আমার মোটামুটি 1 বছরে মাছ ক্রয় বিক্রয় করি, লেবার সমস্ত খরচ খরচা বাদ দিয়ে আমি মোটামুটি 1,20,40,000 টাকা প্রফিট আছে 6 মাসে। 6 মাস পরে 1 বছরে করা যায় তাহলে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা, 2-3-2.5 লক্ষ টাকা লাভ হয় সমস্ত খরচ বাদ দিয়ে, কারেন্ট বিল, লেবার খরচ, পানি খরচ। না, 1 বিঘাতে 2 থেকে 2.5 লক্ষ। হ্যাঁ, 2 থেকে 2.5 লক্ষ টাকা মাছ বিক্রি করে দেয় যদি স্যার তাকে পরিপূর্ণভাবে খাবার মেরামত করা যায়। তাহলে তো বলা যায় যে আসলে যে কোনো ইয়ের চাইতে মাছ চাষ করতে পারলে তো অনেক লাভবান আছে। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার। মাছে ভাতে বাঙালির মাছ চাষ নিয়ে নতুন করে খুব বেশি বলার কিছু নেই, কিন্তু এরপরও যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করছেন, সাম্প্রতিক বছরগুলোতে মাছের খাবারের দাম বেড়ে যাওয়ার ফলে উৎপাদন খরচ যেমন বেড়েছে, আবার কোনো কোনো এলাকায় বৃষ্টিও অনেক কম। এক্ষেত্রে বাণিজ্যিকভাবে মাছ চাষ করার ক্ষেত্রে কীভাবে কম খরচে বেশি লাভ করা যায়, এসব নিয়েই আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আর সঙ্গে আছি আমি মনিরুল ইসলাম মিন্টু। আমরা এসেছি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মতিউর রহমান, যিনি মতি ভাই হিসেবে পরিচিত, তার মৎস্য প্রকল্পে। আমরা এসেছি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নতুন ঝাউদিয়া গ্রামে মতিউর রহমানের যে মৎস্য প্রকল্প, সেখানে মতিউর রহমান, যিনি স্থানীয়ভাবে মতি ভাই হিসেবে ব্যাপক পরিচিতি। মতিউর রহমান ভাই, আমাদের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। তোমার এটি অনেক ধন্যবাদ এবং তোমাকেও ধন্যবাদ। আচ্ছা, আমরা তো আসলে আপনার এই এলাকায় ব্যাপক নাম শুনেছি, আপনার প্রায় 60 বিঘার উপরে এই মাছের প্রকল্প, এবং এই সঙ্গে আপনি মুরগি এবং গাছপালা অনেক কিছু করেছেন। তো আপনার মাছের প্রকল্পটি আমরা একটু দেখে আসতে চাই। এই তো চলেন। এটা কয় বিঘার? এটা 10 বিঘা পুকুর। 10 বিঘা পুকুর। জি। এই পুকুরের বয়স কত? এই পুকুরের বয়স প্রায় 20-22 বছর। 20 বছর, 22 বছর। আচ্ছা মতি ভাই, আমরা জানতে চাই যে এখন আপনার বয়স কত, আর আপনি এই যে মাছের যে প্রকল্প বা মাছ চাষ, এটি শুরুটা কিভাবে? আমার স্কুল লাইফে মাছ টাছ মারা শিখতাম, তো মাছ টাছ মারতাম, দেখতাম, যার জন্য এই শখ হলো একবার যে মাছের আবাদ করব। এবং মানুষ তো ফিক্সড ডিপোজিট টাকা পয়সা ব্যাংকে রেখে ফিক্সড ডিপোজিট করে, তা আমি মাছের যে আবাদের পর ফিক্সড ডিপোজিট করা যায় কিনা। একসময়তে আমি আমার একটা ছোট্ট পুকুর, 4.5 বিঘা পুকুরে আমি কিছু মাছ ছাড়ি, গন্তির ভিতরে 1000 পিস, 4 বিঘাতে 4000 মাছ ছাড়ি। মাছগুলো ফিক্সড ডিপোজিট 5 বছর মারার পরে দেখছি যে এই মাছগুলো প্রতিটা মাছ 2 থেকে 5 কেজি 10 কেজি পর্যন্ত মাছ হয়েছে। তাতে একবারে বিক্রি করে দেখলাম যে আমার ফিক্সড ডিপোজিট তাতে বেশি টাকা হয়। ওই পরের থেকে আমি মাছের ভিতরে ঢুকে পড়ি এবং আজ থেকে মাছ আবাদ করতেছে। এখন পর্যন্ত আমার মাছের আবাদ চলতেছে, এই আর কি। আচ্ছা, এখন আপনার কত বিঘার বা কতগুলো পুকুর রয়েছে? আমার 8টা পুকুর আছে, যা পরিক্ষেত্র হলো 42 বিঘা। 42 বিঘা। আচ্ছা, এই যে এই পুকুরটা যে মাছ ধরা হচ্ছে, এই পুকুরটার আয়তন কত? 10.5 বিঘা। 10.5 বিঘা। আচ্ছা, 10.5 বিঘা। এখানে কি কি ধরনের মাছ চাষ করছে? এখানে রুই, মৃগেল, কাতল, কালবাউস, সমস্ত ভ্যারাইটিস মাছ। আচ্ছা, তো এখানে মনে হচ্ছে পানি কি এটার কম না, পানি কি গভীরতা? না, পানির গভীরতা বেশি, কিন্তু আমাদের এক সময়তে তো অসুবিধা হয়। পুকুর আবাদ করতে করতে দেখা যায় যে এখানে কাদা মাটি পুড়ে দেয়
এই কাদামাটি পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্যে আমরা চেষ্টা করি, আইন প্রশাসনের দিকে এটা করতে দেয় না। পুকুর খনন এক জিনিস, পুকুর পরিষ্কার করার এক জিনিস। পুকুর পরিষ্কার করতে গেলে আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কেস কাছারি, বিভিন্ন ধরনের কিছু হয়, যার জন্য আমরা মাছ আবাদে খুব সংকীর্ণ মানে কষ্ট হয়। পরিষ্কার কেমন? আপনার নিজের যে পুকুর আপনি নিজে পরিষ্কার করবেন, সেখানে সমস্যা কি? না, মাটি কাটতে দেবে না। মাটি কাটি পূর্ণ খনন করে যে পুকুর পরিষ্কার করবে এটা করতে দেবে না আইনের লোকজন। ইউনো ম্যাজিস্ট্রেট এরা সমস্ত এই গাড়ি ধরবে, মাটি কাটতে দেবে না। আচ্ছা, আপনার জমির মাটি আপনি কাটবেন সেটা? না, করতে দেবে না। আচ্ছা আচ্ছা। ও, আর এর ফলে পুকুর হচ্ছে নতুন নতুন পুকুর খনন করা যাচ্ছে না। নতুন পুকুর খনন করা যায় না। পুকুরতে যেসব পুকুর, সে সমস্ত পুকুরের যে কাদা মাটি, খারাপ মাটি তুলে ফেলে দেওয়া হবে, এগুলো করতে দেওয়া হয় না। ও আচ্ছা, কাদা মাটি না সরালে তো আসলে মাছও বড় হয়। মাছও বড় হবে না। তো আপনার এই পুকুরে সর্বোচ্চ কত ওজনের বড় মাছ রয়েছে? আমার এখানে সর্বোচ্চ মাছ আছে 7.5-8 কেজি। এই 7.5-8 কেজির এগুলো মাছের বয়স কত? এগুলো 3 বছর। 3 বছর, 2 বছর, 3 বছর, 2.5 বছর। আচ্ছা, আপনার এই প্রকল্পকে ঘিরে কতজন মানুষ কাজ করে? এরা কিভাবে কাজ করে? এখানে ডেলি হাজির হিসাবে থাকে, বেতন হিসেবে থাকে। মোটামুটি 10-12 জন লোক সব সময় থাকে। 10-12 জন লোক? 12 জন লোক এখানে জীবিকা নির্বাহ করে। আচ্ছা আচ্ছা, এই যে দেখছে যে এইটা বেশ চালু হয়ে গেল, এটা দিয়ে আসলে কাজটা কি? এটা দিয়ে পানি উত্থান পতন, পানি আপ ডাউন করে, পানির অক্সিজেন তৈরি করে। আর এতে হলে পরে গ্যাস পরিবর্তন হয়, মানে কোনো পানিতে গ্যাস থাকে না, যার জন্য মাছের দ্রুত ক্ষমতা বাড়িয়ে দেয়, চলাফেরা ভালো লাগে। আর এই চলাফেরার জন্যই মাছটা গুরুত্ব বাড়ে। ও আচ্ছা, তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ। এই মেশিনগুলো কোথা থেকে কীভাবে? এগুলো আমাদের বাংলাদেশেও বর্তমানে পাওয়া যায়, চায়না থেকে না। চায়না থেকে নিয়ে আসা? চায়না থেকে নিয়ে আসা। আচ্ছা, এটা চলে কিভাবে? এটা কারেন্টের সাহায্যে চলে। কারেন্টের সাহায্যে চলে? ফিজিক্যাল কারেন্ট করা আছে এমনভাবে যে 5 মিনিট চলবে, 15 মিনিট বন্ধ থাকবে, 5 মিনিট চলবে, 15 মিনিট বন্ধ থাকবে, অটো এটা সেট করা আছে। আচ্ছা, মানে পানির সার্কুলেশনটা ভালো থাকলে মাছের বৃদ্ধিটাও ভালো, মাছের গ্রোথ বৃদ্ধি হবে। আচ্ছা, মানে অনেক সময় আমরা দেখি যে মাছ হঠাৎ মারা যায় আর কি, সেটার আসলে কারণ কি? সেটা ওই অক্সিজেন ফেল করে। মানে মাছের ভিতরে তো অক্সিজেন তৈরি হয়, সেই অক্সিজেনটা যখন ফেল করে তখন মাছ মারা যায়। এবং পানির যে সমস্ত গুণাগুণ, সেই গুণাগুণের মাছ বঞ্চিত হয়, যার জন্য মারা যায়। আর বিশেষ করে হচ্ছে এই যে পানিটা ঘুরে না, পানিটা যে স্রোত তৈরি হয় না, এই স্রোত তৈরি হলেই অক্সিজেন তৈরি হয়। আর অক্সিজেন তৈরি হলে মাছের গ্রোথ বাড়িয়ে দেয়। এটা মোটামুটি ধরো 88-82 সালে থেকে মাছের আবাদ শুরু হয়ে গেল। আচ্ছা আচ্ছা, শুরুতে আপনার 4.5 বিঘে দিয়ে শুরু করলেন? আচ্ছা, তখন কি ধরনের মাছ চাষ করতেন, কিভাবে? তখনকার মাছ চাষের পদ্ধতি আর এখনকার মাছ চাষ পদ্ধতির মধ্যে পার্থক্য কি? তখন মাছ চাষের পদ্ধতি ছিল খুব ভালো। তখন খাবারগুলো সঠিক পাওয়া যেত, ভালো পাওয়া যেত। যে সমস্ত খোল, ভুট্টা আছে, এই সমস্ত জাতীয় যে খাবারগুলো আছে সলিড। আর এখন সমস্ত খাবারই মানে ভেজাল, যার জন্য খাবারের উন্নত মান না থাকার জন্য মাছ অনেক দুর্বল। আচ্ছা, তো এখন যারা মাছ চাষ করছেন তাদের একটা কমন অভিযোগ যে মাছের উৎপাদন খরচ বেশি। তো আপনার আসলে কি অভিজ্ঞতা এখন এই অবস্থার মধ্যে? মাছের উৎপাদন খরচ বেশি, খাবারের দাম বেড়ে গেছে, এক্ষেত্রে লাভজনক করতে হলে আপনার কি পরামর্শ? এখন মানে আমরা যে সমস্তভাবে আগে লাভ করতে পারতাম না, এখন আমরা দেশেও কিছু ছোট ছোট মেশিন মিল বসাই নিজেরা খাওয়ার উৎপাদন তৈরি করতেছি। এই খাবার তৈরি করলে আমাদের খরচ কম পড়ছে। আর যে সমস্ত কোম্পানিতে খাবার নেওয়া যায়, সে সমস্ত কোম্পানিতে খাবার নিলে কোনো রকম মাছের লাভ করা সম্ভব না। বিধায় আমাদের এই দেশীয় প্রযুক্তিতে যে সমস্ত মেশিন দিয়ে, ছোটো মেশিন দিয়ে আমরা খাবার তৈরি করছি, তাতে আমাদের দুটো একটা পয়সা, কিছু পয়সা মানে লাভজনক হচ্ছে। আচ্ছা, তো সেই মেশিনটা আসলে কীভাবে বসাচ্ছেন, কত খরচ? এগুলা এমন খুব বেশি না, 50-60 হাজার টাকা খরচ করলে এই সমস্ত মেশিনগুলো, হাতে বানানো মেশিনগুলো তৈরি হয়। আমি তো ওই দেখি যখন ছোটো মেশিন আমার কভার হলো না, আমি বড় মেশিন বসাইছি, ভাসমান খাবারের মেশিন বসাইছি। ইনদিম টাইমে আমি অল্প দিনে 1 সপ্তাহ বা 1 মাসের ভিতরে আমি ডুবন্ত খাবারের মিলও বসাই দিয়েছি, এবং মাছটা আরও বেশি উন্নত করার জন্য। যারা এই মাছ পালন বা মাছ চাষ নতুনভাবে করতে চায়, তার ক্ষেত্রে আপনার কী ধরনের পরামর্শ? না, তাদের ধরনের প্রথম একটা হয়েছে তার পুকুরটা হতে হবে সুন্দর, পুকুরটা পরিষ্কার পরিচ্ছন্নতা হতে হবে, এবং পুকুরে পানির সাথে মাটির সঙ্গে পানির সঙ্গে মিল থাকতে হবে। আর নদী নালাতে মাছ কেন অত দ্রুত হয়?
কারণ সেখানে স্রোত চলে, তার বর্জ্য যেটা পায়খানা করে সেটা চলে যায়, যার জন্য নদী নালাতে মাছ বেশি বড় হয়। আর আমাদের পুকুরে এইগুলো করতে হলে পরে আমাদের সেই মেশিন প্রযুক্তি করতে হবে, করলেই এটা পরিবর্তন হবে। শুরু থেকে শেষ পর্যন্ত কোন কোন বিষয়গুলোকে খেয়াল রাখতে হয়? খেয়াল রাখতে হয় আমাদের পুকুরগুলো যে ধরনের আবাদ আমরা করি 5 বছর 4 বছর 3 বছর 3 থেকে 5 বছরের ভিতরে এই পুকুরে পানিটা সম্পূর্ণ সেচে ফেলতে হয়। শেখার পরে এই পানিটা যে সমস্ত মাটি দূষিত হয়ে যায় সেই মাটিগুলো তুলে উত্তোলন করে অন্য জায়গায় ফেলে দিতে হয়। দেওয়ার পরে নতুনভাবে মাছ ছাড়লে মাছের উন্নতি হয়। আর যদি এগুলো না হাঁটানো যায় মাছের উন্নতি হবে না, তাহলে মাছের চাষি মাছের লস খাবে। আচ্ছা, কোন কোন মাছে বেশি লাভজনক বলে মনে করছেন এবং কোন কোন পদ্ধতি কোনো পরিবর্তন আছে কিনা? যে কোনো মাছই লাভজনক হবে যদি তার খাবারটা ঠিক মতো দেওয়া যায়। যেমন পাঙাশ, এর অত্যাধিক খরচ বেশি, যদি কোনো ব্যক্তি খরচ বেয়ার করতে পারে তার পাঙাশের লাভ আছে। মাছ মনোসেক্স মাছ, এগুলো হাইব্রিড মাছ, এগুলো মাছের আবাদ করলে ভালো আছে। যদি এলোমেলোভাবে মাছ তৈরি করা যায় তাতে কোনো লাভবান হবে না। এলোমেলোভাবে বলতে? এলোমেলো বলতে আমার পুকুরে 1 বিঘা জমিতে মাছের আবাদ হবে 1000 পিস, আমি করলাম 10,000 পিস। এই 10,000 পিস মাছ খেলে কোনোদিন মাছ বড় হবে না। আপনি কতদিন পর পর মাছ বিক্রি করেন? আমি মাছ বিক্রি করি 6 মাস 90 দিনের ভিতরে মাছ বিক্রি করি। 10 বিঘাতে আমার মোটামুটি 1 বছরে মাছ ক্রয় বিক্রয় করি, লেবার সমস্ত খরচ খরচা বাদ দিয়ে আমি মোটামুটি 1,20,40,000 টাকা প্রফিট আসে 6 মাসে। আর যদি 6 মাস পরে 1 বছর করা যায় তাহলে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা, 2-3-2.5 লক্ষ টাকা লাভ হয়। আমাদের মাছটা স্থানীয়ভাবে লোকজন যে সমস্ত ব্যাপারীপত্র আছে তারা নিজেরা মারি আমাদেরকে ওরা নিয়ে যায়। আমরা কোনো আড়তে বা বিভিন্ন জায়গাতে বেশি না, আড়তে বিভিন্ন চুরি চামারে অনেক কিছু ঝামেলা হয়। আমাদের এখানে প্রতিদিন সপ্তাহে 5 দিন করে শুক্রবার বাদে 6 দিন করে মাছ পারে। প্রতিদিন ওরা লোকজন এসে নিয়ে যায়। এখান থেকে কিনে নিয়ে? এখান থেকে কিনে নেয় পাইকারি? পাইকারি। আচ্ছা আচ্ছা, সব ধরনের মাছে? সব ধরনের মাছ তারা নেয়। আচ্ছা, তারা আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বাজারে বিক্রি করে। আচ্ছা, এতে হচ্ছে যে আপনার ঝামেলাটা আসলে হলো না? আমার ঝামেলা হলো না, সঠিক মাছ পেলো এবং এই কোনো মাছের ভিতরে ফর্মালিটি বা কোনো কিছু খারাপ জিনিস দেওয়ার মতো সুযোগ হবে না। এখান থেকে মাছ কিনে এখান থেকে তারা মাছ নিয়ে চলে যায়। এই মাছের ভিতরে কোনো ভেজাল হয় না এবং মরা মাছ না, সতেজ মাছ তারা বাজারে বিক্রি করতে পারে। আমি দেখছি যে আপনার প্রকল্পে ঘাসও রয়েছে। এই ঘাস কি গরু ছাগলের জন্য? না, ঘাসটা গরু ছাগলের জন্য আছে, তারপরে মাছের জন্য আছে। আমরা এই ঘাসটাকে মেশিনের সাহায্যে চুরাই মাছের দেওয়া হয়। প্রতিদিন আমাদের অন্তকে দেখা যায় অনেক খাবারের থেকে সাশ্রয়। আচ্ছা, এটার প্রসেসটা কীভাবে হয়? প্রসেসটাতে নরম ঘাস যেগুলো হয় সেগুলো চুরাই মেশিন দিয়ে চুরাই ফেলে দিলে মাছ খায়। আচ্ছা, তো আমি দেখে আসি আপনার ওই প্রসেসটা। এটা ঘাস কাটার মেশিন। তো ঘাস কাটার মেশিন আমরা তো জানি যে গরু ছাগলকে এই ঘাসগুলো দেওয়া হয়। তো এগুলো পুকুরে কিভাবে দেন আর কোন কোন মাছ খায় এগুলো? সমস্ত মাছ খায়, তবে সবচেয়ে বেশি খায় গ্লাস কাপ। এই মাছটা বেশি খায়। এই মাছটা দিলে পারে এবং অধিক তাড়াতাড়ি করে তাদের বাড়ে এবং মাছ ভালো খায়। তাহলে দেখা যায় যে বাজারে প্রচলিত যে খাবার সেই খাবার অনেক কম লাগে। প্রিয় দর্শক, মতিউর রহমান তিনি যেটা বলছেন যে এই ঘাস দিলে সেক্ষেত্রে আমাদের এখন যে খাবারের যে দাম সেই দাম অনেক বেশি। বাজারে যে খাবার পাওয়া যায় সেক্ষেত্রে এই ঘাস জমিতে লাগিয়ে সেটি প্রসেস করে জমি থেকে পুকুরে দিলে সেটি অবশ্যই উৎপাদন খরচ এটি কম। আপনারা যারা মাছ চাষ করছেন মতিউর রহমানের এই বিষয়টি অবশ্যই আপনারা পরীক্ষা করে দেখতে পারেন।
মতিউর রহমান ভাই বলছিলেন যে মাছ চাষ করার ক্ষেত্রে খরচ কমানোর ক্ষেত্রে আপনি নানা রকম পদক্ষেপ নিয়েছেন। কারেন্টের বিলটা বেশি, বাধ্যগতভাবে কারেন্টের বিল বেশি, এই বেশির জন্য আমি সোলার প্যানেল নিয়েছি, যেটা আমার 3 হর্স না 5 হর্সের মোটর অনর্গল পানি সোলার প্যানেলের সাহায্যে নিয়েছে, যেটা আমার আর কোনো খরচ লাগে না। আচ্ছা, এই প্রথম অবস্থায় প্যানেলটা প্রথম হ্যাঁ, অবস্থায় প্যানেলটা খরচ করতে আবার 3 লক্ষ টাকা খরচ হয়েছে, 2,98,000 টাকা খরচ হয়েছে, কিন্তু এখন তো আমি সারাদিনই পয়সা আর লাগছে না। আমার এই সোলার প্যানেলে 5টা পর্যন্ত পানি দিতেছে, আবার ব্যাটারির সংযোগ যে লাইনটা কারেন্ট থাকছে সেটা সারা রাত্রি বিনা পয়সায় আমার চলতেছে। যে কোনো মেশিন বা যে কোনো স্যালো বা যে কোনো জিনিস চালাতে হলে ওই যে ধপ করে আসে, ধপ করে যায়, ধপ করে আসে, ধপ করে যায়, এতে মোটর পিড়ি নষ্ট হয়ে যায়। কিন্তু এতে তো পল্লী বিদ্যুতে কোনো আসে যায় না, কিন্তু পাবলিক তারা খুব কষ্টে জর্জরিত। দিনের মধ্যে 4 বার 5 বার যদি কারেন্ট না থাকে তাহলে মানুষ কী করে মাছের আবাদ করবে, কী করে ফসল তৈরি করবে, যার জন্য এই মনে প্রতিজ্ঞা করে এই সোলার প্যানেল নিয়েছে। আমরা মতিউর রহমান ভাইয়ের মাছ চাষের দীর্ঘ যে অভিজ্ঞতা সেটি জানলাম, কিন্তু এরপরও কিছু কথা থেকে যায়। সময়ের সঙ্গে সঙ্গে মাছ চাষের পদ্ধতি বদলাচ্ছে এবং নতুন নতুন অনেক সমস্যাও তৈরি হচ্ছে। এইসব বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই দৌলতপুর মৎস্য অফিসারের সঙ্গে, হোসেন আহমেদের সঙ্গে। জনাব হোসেন আহমেদ, আমাদের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ, এটিএন পরিবারকেও ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, তো সেটা হচ্ছে যে মতিউর রহমান ভাইয়ের সাথে আপনি দীর্ঘদিন ধরেই সম্পৃক্ত, বিভিন্ন পরামর্শ দিচ্ছেন, কিন্তু আমরা জানতে চাই যে এই যে নতুন যারা উদ্যোক্তা হতে চান কিংবা মাছ চাষ তো আমরা বছর পর বছর ধরে করে আসছি, সেখানে আসলে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিত বলে আপনি মনে করেন? আসলে মাছ চাষ করতে গেলে আমাদের প্রথম শুধু পুকুর ব্যবস্থাপনা যে বিষয়টা, এটাতে গুরুত্ব দিতে হবে। আর সেই সাথে আমাদের মাছ চাষের ধরনের উপরে আমাদের যে আর্থিক বিষয়টা যেটা আছে, আর্থিক সংগতিটা মাথায় না রেখে মাছ চাষে আসলে এটা লাভবান হওয়া যাবে না। আচ্ছা, তো সেক্ষেত্রে আসলে আর্থিক সংগতিটা কিভাবে হওয়া উচিত, সেটার ম্যানেজমেন্টটা কেমন হওয়া উচিত বলে মনে করেন? ম্যানেজমেন্ট, আমি প্রথমত মনে করি যে আমাদের দেশে মাছের যে খাবার, এই খাবারের দামটা অবশ্যই কমা উচিত। এ ব্যাপারে আমাদের সরকার বাহাদুর নিশ্চয়ই ব্যবস্থা নেবেন বলে আমি আশা রাখি। আর আমাদের ব্যাংকিং যে ঋণের ব্যাপারটা আছে, এটাতে আরও সহজ করা, মৎস্য চাষিদের ক্ষেত্রে ব্যাংক ঋণের বিষয়টাকে আরও সহজ করা উচিত বলে আমি মনে করি। আচ্ছা, তো সেক্ষেত্রে এই যে ধরেন বাজার যে খাবার সেটা তো দাম বেশি, বিকল্প কোনো ওয়ে আছে কিনা যেখান থেকে খাবার দিলে খরচটা কিছুটা কমে আসবে? অবশ্যই আছে। যেমন মতিউর রহমান ভাই বা বড় বড় চাষিরা এখন নিজস্ব স্বল্প পরিসরে ছোট ছোট মেশিনের মাধ্যমে তারা নিজেরা খাবার তৈরি করে মাছের খামারে দিচ্ছে। বাজারের থেকে যে খাবারটা কিনবেন সে বিভিন্ন মিনিমাম 60 থেকে 70 টাকা কেজি। ওই খাবারটা তারা যখন চাষি পর্যায়ে নিজেরা তৈরি করছে, এই খাবারটা আপনি 40 থেকে 42 টাকার মধ্যে ওই মানের খাবারটা তৈরি করছে। অথবা এই কার্যক্রম অলরেডি শুরু হয়েছে। চাষিদের মধ্যে এই সচেতনতা আমরা বৃদ্ধি করার চেষ্টা করছি এবং চাষিরা এই বিষয়টা যথেষ্ট আগ্রহী মনে হচ্ছে। আচ্ছা, তো পুকুরে যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাটা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? প্রথম আমাদের এই পুকুরের চাষিদের প্রধান সমস্যা হচ্ছে পানি। আর এই পানিটার জন্য আমাদের যা যা করা দরকার সেটা করতে হবে এবং চাষি পর্যায়ে, মৎস্য চাষি পর্যায়ে যে বড় বড় খামারগুলো আছে, এখানে বিদ্যুতের যে আমরা ডিপ টিউবওয়েল বলি, এখানে বিদ্যুৎ সংযোগের ব্যাপারটাকে আরও গুরুত্ব দিতে হবে এবং সহজ করতে হবে। মৎস্য উদ্যোক্তা মতিউর রহমান এবং কৃষি অফিসার, তাদের দুজনের কাছ থেকে আমরা যেটা বুঝতে পারলাম, নতুন যারা মাছ চাষ করতে চান বা উদ্যোক্তা হতে চান, সেক্ষেত্রে এই বিষয়টি জেনে বুঝে এবং স্বল্প পরিসরে শুরু করতে হবে। এবং মাছ চাষ যেহেতু একটি খরচের ব্যাপার, সেক্ষেত্রে তার আর্থিক সঙ্গতি কেমন সেই বিষয়টিও মাথায় রাখতে হবে। শেষ করছে আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আগামী সপ্তাহে দেখা হবে ঠিক একই সময়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এটি নিউজের সঙ্গেই থাকুন।
সৌজন্যে বেঙ্গল মিশ্র সার।